হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আর কত বেহায়া হবে তুমি? দেখছো না আমি কথা বলতে চাইছি না তোমার সাথে, অ্যাভয়েড করছি তোমায়। এত কিছুর পরেও তুমি আবার আমার গায়ে হাত দিচ্ছ। কি চাই তোমার? স্ত্রীর অধিকার নিতে চাও নাকি? আমার টাকা দেখে বিয়ে করে নিজের স্বার্থ হাসিল হয়নি? আমার প্রাক্তন মারা যাওয়ার 1 সপ্তাহ পেরোলো না, অথচ তোমরা দিব্যি ইমোশনাল ব্ল্যাকমেল করে কেন আমার ঘাড়ে অন্য একজনকে চাপিয়ে দিলে মা? নিজেদের খুশিটাই শুধু দেখলে, আমারটা দেখলে না। আচমকা ছেলের প্রশ্ন শুনে ঘাবড়ে গেলেন দিলারা বেগম। নতুন বউয়ের কাছে যাওয়ার আগে ছেলেকে মাঝপথে রুখে কটা ভালো মন্দ পরামর্শ দিতে চেয়েছিলেন, কিন্তু ছেলে যে হঠাৎ এহেন কথাবার্তা বলবে তার মাথায় ছিল না। তিনি জানেন ভুলটা তারই, তবুও ছেলেকে বোঝানোর জন্য আমতা আমতা করে কিছুই বলতে যাবেন এমন সময় পুনরায় স্বপ্নিল বলে ওঠে, তোমার কথাটাও বাদ দিলাম, কিন্তু ওই মেয়েটা, সেই বা কি করে সব জেনে শুনে এরকম একজনের সাথে সংসার করতে রাজি হয়ে গেল যে কখনোই তাকে ভালোবাসতে পারবে না? বাবা, এখন এসব কথা থাক না, মাত্র বিয়ে হয়েছে তোর, কেউ শুনলে কি মনে করবে বল? তাছাড়াও বউয়ের সামনে এগুলো বলিস না, বেচারি যে কিছুই। কথাটা পুরোপুরি শেষ করতে পারলেন না দিলারা বেগম। তার আগেই স্বপ্নিলের কাজিনরা এসে হইচই করে নিয়ে গেল তাকে। নতুন বউ যে তার ছেলে বা তার অতীতের ব্যাপারে কিছুই জানে না, এ কথাটা ছেলেকে বলার সুযোগ মিলল না তার। একই সাথে মনে চেপে এলো ভয়। তার যদি ছেলে এখন বউয়ের সাথে খারাপ আচরণ করে তবে তিনি কি করবেন? মেয়েটা স্বপ্নিলের বাবার বন্ধুর কন্যা, তাকে ভালো রাখার কথা দিয়ে তো ঠিকই নিয়ে এসেছেন তার পরিবারের কাছে থেকে। এখন সব পরিকল্পনা ভেস্তে যাবে না তো? মনে ঢুকে গেল ভয়। তবুও একটা দীর্ঘশ্বাস ফেলে এক বুক সমান আশা নিয়ে সৃষ্টিকর্তার কাছে নিজের ছেলে ও ছেলের বউয়ের সাংসারিক জীবনের সুখ কামনা করলেন তিনি। বাসর ঘরে বসে আছে রাহিতা। দুরু দুরু বুকে কয়েক ঘন্টা আগে কবুল বলে নিজের হাওয়া মানুষটার অপেক্ষায় লাজুক বরণে অপেক্ষারত সে। রুমে বাহিরে কথাবার্তা শুনে স্বপ্নিল যে এসে গেছে বুঝতে বেগ পেতে হলো না তার। কাজিনদের থেকে মুক্তি পেয়ে এক প্রকার নিরসভাবেই কক্ষে প্রবেশ করলো স্বপ্নিল। রুমে ঢুকে বিছানার মাঝখানে রাখা আঁচল দিয়ে বসে থাকা নিজের নববধূকে দেখে বুকের মাঝে চিনচিনে ব্যথা পুনরায় জাগ্রত হলো তার। না সে পারছে এই দমবন্ধ অবস্থায় থেকে মুক্তি পেতে, না সে পারছে এই বিয়েকে মেনে নিতে। উভয় সংকটে পড়ে এক প্রকার দিশেহারার মতোই কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল সে। এদিকে স্বপ্নিলকে কোনো কথা না বলে এভাবে চলে যেতে দেখে কিঞ্চিত অবাকই হলো রাহিতা। মাথার আঁচল ফেলে সেভাবেই অপেক্ষা করতে লাগলো স্বপ্নিলের। আপনার কি শরীর খারাপ লাগছে? ফ্রেশ হয়ে আসা মাত্রই রাহিতার মুখে এই প্রশ্ন শুনে থেমে গেল স্বপ্নিল। সামান্য চমকে গেলেও প্রকাশ করলো না বাহির থেকে। উত্তর না দিয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়তেই পুনরায় কানে এলো চিহ্নিত রাহিতার নম্র কণ্ঠস্বর। শুনছেন, কথা বলছেন না কেন? আপনার কি খুব বেশি শরীর খারাপ লাগছে? খানিকটা চিন্তা নিয়েই প্রশ্ন করেছিল মেয়েটা, কিন্তু গতবারের ন্যায় এবারও তার আশায় গুড়ে বালি দিয়ে চুপচাপ অপর পাশ ফিরে বালিশে মুখ বুজে পড়ে রইল স্বপ্নিল। এবার চিন্তা বাদ দিয়ে রাহিতা প্রচন্ড বিস্মিত হলো। বলা বাহুল্য, সে যে এমন ঠান্ডা প্রত্যাখ্যান মোটেও আশা করেনি সদ্য বিবাহিত স্বামীর থেকে। তবে কি স্বপ্নিল এ বিয়েতে খুশি নয়? সে কি তাকে পছন্দ করে না? এমন হাজারো প্রশ্নে নিমিষেই প্রশ্নবিদ্ধ হলো হৃদয়। কিন্তু এমন হলে স্বপ্নিল বা তার পরিবারের কেউও একদিনও তাদের বলল না কেন? স্বপ্নিলের পরিবার তো নিজ থেকেই প্রস্তাব দিয়েছিল তার জন্য। যেখানে দু পরিবারের মধ্যে এত ভালো সম্পর্ক, সেখানে ছেলে রাজি না থাকলে তো এমনি এমনি আর এত দূর আগাতো না সবকিছু, তাই না? এসব ভেবেই নিজ মনকে সান্ত্বনা দিল রাহিতা। অতঃপর বেশ ধীরে সুস্থে ঝুঁকে গেল বিছানার বাঁ পাশে, যেখানে চোখ বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে আছে স্বপ্নিল। আস্তে করে ওর কপালে হাত রাখতে ওর কোমল হাতের স্পর্শে আচমকা খুলে গেল স্বপ্নিলের চোখ জোড়া।
সে ঈষৎ রক্তিম চোখজোড়া যেন অনেক কিছু বলতে চাইছে রাহিতাকে। মুহূর্তেই এক অজানা ভয়ে ঢোক গিলে সে। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় তার হাত সরিয়ে দেয় স্বপ্নিল। বহু কষ্টে নিজেকে আটকে রাখা এতক্ষণের চাপা ক্ষোভ যেন সমহিমার সামনে আসে। নিজেকে নিয়ন্ত্রণ না করে প্রধান্বিত স্বরে চেঁচিয়ে ওঠে, আর কত বেহায়া হবে তুমি? দেখছো না আমি কথা বলতে চাইছি না তোমার সাথে? অ্যাভয়েড করছি তোমায়। এত কিছুর পরেও তুমি আবার আমার গায়ে হাত দিচ্ছ। কি চাই তোমার? স্ত্রীর অধিকার নিতে চাও নাকি? আমার টাকা দেখে বিয়ে করে নিজের স্বার্থ হাসিল হয়নি? হঠাৎ এমন প্রশ্নে লজ্জায় অপমানে হতভম্ব হয়ে পড়ে রাহিতা। এখন স্বপ্নিলকে দেখছে সে। আজ পর্যন্ত তো কখনোই তাকে এভাবে কারো সাথে কথা বলতে দেখেনি। হঠাৎ ওদের পরিবার স্বপ্নিলের চেয়ে সামান্য কম সচ্ছল, কিন্তু তবুও আজ পর্যন্ত কখনো ওর সাথে কোনোরূপ খারাপ আচরণ করেনি ছেলেটা। সবসময় হাসি মুখে ভালো আচরণই করেছে। এখন হঠাৎ করে বিয়ের পর চেনা স্বপ্নিলের এ অচেনা পরিবর্তন দেখে কষ্টে বিস্ময়ে রাহিতার আখিদ্বয় কোটর হতে বের হয়ে আসতে যাচ্ছে। নিজেকে সামলে কোনো মতে কম্পিত কণ্ঠে সে উত্তর দিল, আপনি এভাবে কথা বলছেন কেন? কি করেছি আমি? আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? তাচ্ছিল্যের হাসি হেসে বলল স্বপ্নিল। ওর কথায় রহিতার বড় বড় আক্ষি পল্লব ভর করে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। তবুও নিজেকে সামলে কিছুটা সময় নিয়ে তপ্ত সুরে পালাটা প্রশ্ন করল সে। যদি বিয়েতে রাজি ছিলেনই না, তবে কেন এই বিয়ে করলেন স্বপ্নি? আমার জীবনটাকে কি ছেলে খেলা মনে হয়েছিল আপনার কাছে? একটাবার কেন বললেন না আপনি আমায় পছন্দ করেন না, অথবা এই বিয়ে করবেন না? নিজেরাই সেধে বিয়ের প্রস্তাব দিয়ে নিজেই এভাবে বাসর রাতে অপমান করার তো কোনো মানে হয় না, তাই না? টাকা নিয়ে কথা বলে আমার উপর যখন প্রশ্ন তুললেনই, তখন নিজের এই রং বদলানোর স্বভাবের কথা মনে পড়লো না? রাহিতার ব্যঙ্গাত্মক প্রশ্নেও তাচ্ছিল্য এতক্ষণের জ্বলন্ত ক্ষোভে যেন ঘি পড়ল। মুহূর্তে এগিয়ে এসে রাহিতার দু বাহু ধরে দাঁতে দাঁত চেপে স্বপ্নিল চেঁচিয়ে বলল, তোমার কি মনে হয় আমি শখের বশে তোমায় বিয়ে করেছি? যদি এমনটা ভেবে থাকো তাহলে ভুল ধারণা এক্ষুনি মাথায় থেকে বের করে দাও। কারণ আমি তোমাকে পছন্দ করি না। তোমায় বিয়ে করলেও কখনো ভালোবাসতে পারবো না। কারণ আমি আমার মন অলরেডি একজনকে দিয়ে ফেলেছি। সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। তোমাকে এই বিষয়ে আমি আগেই বলতে চেয়েছিলাম। বিয়েটা ভাঙতেও চেয়েছি, কিন্তু নেহাতি মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি। নিজের শত কষ্ট হোক, তবু মা বলে কথা, তার কথার বিরুদ্ধে যাওয়ার স্পর্ধা নেই আমার। কিছুক্ষণ পর থেমে বলল, তুমি শুধু আমার নামের স্ত্রী। নিজেকে এর বেশি কিছুই ভাবার প্রয়োজন নেই, বুঝেছ? জোরে দু বাহু চেপে ধরায় হাতে ব্যথা অনুভব করছিল রাহিতা। চোখ বন্ধ থাকা অবস্থায় স্বপ্নিলের কথা শুনে হাত সরানোর জন্য ছটফট করতে থাকা রাহিতার চোখ বেয়ে আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এতক্ষণ ক্রোধের বশে থাকলেও হঠাৎ সেই বন্ধ চোখের টলমলের স্বচ্ছ অশ্রুজল দেখে স্বপ্নিলের ভেতর কি যেন হয়। হুট করে হাতের বন্ধন নিজ থেকেই হালকা হয়ে যায়। স্বপ্নিল হাত ছেড়ে দেওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে রাহিতা। হাতের যন্ত্রণা থেকে মুক্তি পেলেও মনের যন্ত্রণা থামানো দেয়। এ যেন সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। রাহিতাকে ছেড়ে দিয়ে দু হাতে নিজের মাথা চেপে ধরে স্বপ্নিল। ঘাড় সমান ছাটা চুলগুলো খামচে ধরে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে যেন। একদিকে নিজের ক্ষতবিক্ষত মন, অন্যদিকে মায়ের চাপ, দুটো সামলাতেই বিগত 7 দিন হিমশিম খাচ্ছিল সে। তার মধ্যে এখন কোত্থেকে যেন রাহিতা এসে জুড়ে বসলো কপালে। জীবন কোথায় নিয়ে যাচ্ছে তাকে, কি হবে তার, সব মিলিয়ে ওর নিজেকে উন্মাদ উন্মাদ মনে হচ্ছে। রাহিতা চুপচাপ বসে বসে দেখছিল স্বপ্নিলের কাণ্ড কারখানা। শুদ্ধ হলেও শান্ত মাথায় ভাবছিল তার জীবনের পরিণতির কথা। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে হুট করে বিছানা থেকে নেমে গেল সে। দরজা খোলার শব্দ হওয়ায় পন্থ চোখজোড়া খুলে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে স্বপ্নিল। দরজার কাছে রাহিতাকে দেখে সে নিজেও বিছানা থেকে উঠে দাঁড়ায়। সবে দরজা খুলে বাহিরে বের হওয়ার জন্য পা এগিয়েছিল রাহিতা। বেরোনোর আগ মুহূর্তে স্বপ্নিলের ভরাট গলার প্রশ্নে সে থমকে দাঁড়ায়।
কোথায় যাচ্ছ? স্বপ্নিলকে এগিয়ে এসে প্রশ্ন করতে দেখে কিছুটা অবাক হলেও রাহিতা মাথা ঘামায় না। যেভাবে বেড়েছিল সেভাবেই যেতে যেতে বলে, যার কারণে আজ আমার দুজনের জীবনে এই অসম পরিণতি, তার কাছেই যাই। ভনিতা করো না। তুমি তো সব জেনে শুনেই বিয়ে করেছিলে, না? তাহলে আবার হঠাৎ এই সময় মায়ের কাছে কেন যাচ্ছ? আমায় বিয়ে করার আগে এটা মাথায় ছিল না? ফুঁসে উঠে বলে সে। তার কথায় চোখে পানি নিয়ে তাচ্ছিল্যের হাসি আসে রাহিতা হাত দিয়ে চোখ মুছে ব্যঙ্গাত্মকভাবেই বলে, আপনি যেমনটা ভাবছেন সবসময় যে সেটাই সত্যি হবে এমন কোনো কারণ নেই মিস্টার স্বপ্নিল আহমেদ। আমি আমার দিক থেকে একটাও মিথ্যে কথা বলিনি। আমি যদি জানতাম আপনার এই বিয়ে নিয়ে কি মতামত হবে, তবে বিশ্বাস করুন আমি জীবনেও আপনার জীবনে আসতাম না। এখন যিনি আমায় আপনার জীবনে এনেছেন তার থেকেই তো জবাবটা নিতে হবে, তাই না? কথাগুলো বলে শাশুড়ির রুমের উদ্দেশ্যে অগ্রসর হলো রাহিতা। পেছনে ফেলে গেল এক বিস্মিত স্বপ্নিলকে। মেয়েটার কথা শুনে ওর সাহস দেখে মনে মনে বেশ চমকে গেল স্বপ্নিল। কিভাবে বুক ভরা সাহস নিয়ে দিব্যি তার মায়ের কাছে চলে যাচ্ছে, ব্যাপারটা বেশ ভাবালো তাকে। আনমনে প্রশ্ন এলো, রাহিতা কি তবে সত্যিই বলছিল তার মানে? ও কি তার অতীতের ব্যাপারে আসলেই কিছু জানতো না? এ কেমন ধোঁয়াশার মধ্যে ফেসে গেল সে? সাহস আর শাশুড়ির রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে রাহিতা, দরজা থেকে বন্ধ করা। বিয়েবাড়ির চঞ্চল পরিবেশেও এখন রাতের আধারে নিস্তব্ধতায় ঘেরা। এমত অবস্থায় কিছুটা বিচলিত হলো মেয়েটা। এতক্ষণ আবেগের বশে স্বপ্নিলকে কথা শুনিয়ে এত দূর চলে এলো ঠিকই, কিন্তু এ সময় শাশুড়িকে ডেকে আর কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটাতে মন সায় দিল না তার। একই সাথে মাথায় এলো, কেউ যদি তাকে বধূবেশে এ অবস্থায় স্বপ্নিলের রুমে ব্যতীত এখানে দেখে, তবে বিয়েটা মোটেও ঠিকভাবে নিবে না। আর যাই হোক, নিজেদের সম্পর্কের মারপ্যাচ বাহিরের মানুষদের দেখানোর মানসিকতা নেই তার মধ্যে। তাই মনের মধ্যে হাজারো প্রশ্নের ঘূর্ণিঝড় হলেও সবকিছু বিবেচনা করে ধৈর্য ধারণ করা বেছে নিল সে। কয়েক কদম পিছিয়ে এসে স্বপ্নিলের রুমের দিকে পা বাড়াতেই চোখে পড়ল তড়িৎ বেশে সরে যাওয়া স্বপ্নিলকে। কিন্তু চুপি চুপি স্বপ্নিল কেন ওর পিছে পিছে এসেছিল বোধগম্য হলো না রাহিতার। রুমে ঢুকে দরজা লাগিয়ে পেছন ফিরতেই বিছানায় বসে থাকা স্বপ্নিলের সাথে চোখে চোখ মিলে যায় তার। সে চোখে চোখ রেখেই স্বপ্নিল ব্যঙ্গাত্মক স্বরে প্রশ্ন ছড়ে, তো কি কথা হলো মায়ের সাথে? ওর কণ্ঠ শুনে ও কথার ধরন দেখে রাগে গা জ্বলে উঠল রাহিতার। ভাবখানা এমন করছে যেন এতক্ষণ এখানেই বসে থেকে তার জন্য অপেক্ষা করছিল। ক্ষিপ্ত রাহিতা দাঁতে দাঁত চেপে বলল, কেন? আপনি ঠিক মতো দেখতে পান না বুঝি? আমার পিছে এত দূরে গিয়ে কি লাভ হলো যদি কি হয়েছে জানতেই না পারেন? ধরা পড়ে যাওয়ায় এতক্ষণের কৌতুকপূর্ণ মুখভঙ্গি বদলে যায় স্বপ্নিলের। মেয়েটা তার মানে দেখেছে ওকে, আবার সেটা নিয়ে খোঁটাও দিচ্ছে। এ তো দেখা যায় ভালোই ফাজিল। মনে মনে এসব ভাবলেও কিছু বলতে গিয়ে শেষমেশ থেমে যায় স্বপ্নিল। বলা বাহুল্য, সারাদিন অনেক ধকল গিয়েছে, শারীরিক মানসিক উভয় দিক দিয়েই। তাই এখন তর্ক করে এনার্জি নষ্ট করার মানে হয় না। অন্তত এই ফাজিল মেয়েটার সাথে তো নয়ই। মনে মনে ভেবে বিছানায় শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলো সে। স্বপ্নিল ঘুমোতেই একটি দীর্ঘশ্বাস ফেলে লাগেজ থেকে ড্রেস বের করে ফ্রেশ হতে চলে গেল। রাহিতা অতঃপর ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ল তার পাশেই। সারাদিনের ব্যস্ততা শেষে একটা ঘুম এখন তারও মন দুটোরই বড্ড প্রয়োজন। সকালবেলায় দরজায় কড়া নাড়ার আওয়াজে ঘুম ভাঙে রাহিতার। ঘুমো ঘুমো চোখ জোড়া মেলে ঘড়ির দিকে তাকাতেই হুঁশ ফিরে আসে। সকাল প্রায় 9টা বাজছে। নতুন বউ প্রথম দিনই এত বেলা করে ঘুমাবে, তা নিশ্চয়ই ভালো দেখায় না। পাশে তাকিয়ে দেখে স্বপ্নিল নেই। মনে মনে কষ্ট পেল রাহিতা। লোকটা নিজে উঠে চলে গেছে সকালবেলা, অথচ ওকে ডাকার প্রয়োজন মনে করলো না একটা বারও। কি এমন হতো ওকে ডেকে নিলে? কিন্তু পরক্ষণেই তার মনে হলো
যে ছেলেটা তাকে এখনো মন থেকে বউ হিসেবে স্বীকার করেই না, সে কেন যেচে পড়ে তার সাথে কথা বলবে। স্বপ্নিলের কথা ভাবতেই কাল রাতের কথোপকথন পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল রাহিতার। তবুও সেগুলোকে মনের মধ্যে চাপা দিয়েই দরজার কাছে গেল সে। দরজা খুলতেই চোখে পড়ল এক হাস্যোজ্জ্বল মেয়েকে, যে স্বপ্নিলের চাচাতো ভাইয়ের বউ সাইমা। কাল বিয়েতে তার সাথে পরিচয় হয়েছে রাহিতার। তাকে দেখে রাহিতাও মুখে হাসি টেনে বলল, সরি ভাবি, উঠতে একটু লেট হলো। সবাই উঠে গেছে না? কখন এত বেলা হয়েছে আমি টেরই পাইনি। আরে কোনো সমস্যা নেই পাগলি, বিয়ের প্রথম প্রথম এমন হয়। আমরাও তো শেষ সময় পার করে এসেছি নাকি, বুঝতে পারছি তোমার অবস্থা। সাইমার রসিকতাপূর্ণ কথায় হাসবে না লজ্জা পাবে ঠিক বুঝে উঠতে পারছিল না রাহিতা। মনে মনে শুধু বলল, যদি তোমাদের মতো আমার বিয়েটা একটা স্বাভাবিক বিয়ে হতো তাহলে হয়তো তোমার কথা ঠিক হতো ভাবি। কিন্তু আমার বর, সে আমার মন থেকে চায় না, চাপে পড়ে বিয়ে করেছে। কি গো, কি ভাবছো মনে মনে? আমার দেবরের কথা নাকি? সাইমার ডাকে মনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসে রাহিতা। বিনিময়ে নম্র সুরে বলে, ভাবছিলাম কি আমি এখন কি পরবো, শাড়ি তো পরতে পারি না আমি, সব সময় মা পরিয়ে দিত। তুমি কি আমায় হেল্প করবে ভাবি? কেন নয়, অবশ্যই হেল্প করব, এজন্যই তো এখানে। নয়তো কি আর এমনি এমনি এসেছি? তুমি গোসল করে এসো, আমি শাড়ি পরিয়ে রেডি করে দিচ্ছি। তোমার শাশুড়ি মাই পাঠিয়ে দিলেন আমায়, তার একমাত্র পুত্রবধূকে জাগিয়ে রেডি হয়ে নিচে নিয়ে যেতে বলল। জানো চাচি, তোমার ভীষণ ভালোবাসে তোমায়। রাহি, তুমি অনেক লাকি, সবার শাশুড়ি এমন হয় না। সাইমার কথায় বাহির থেকে হাসলেও ভেতরে ভেতরে কিছুটা তাচ্ছিল্যের হাসি হাসল রাহিতা। সে নিজেও জানে দিলারা বেগম তাকে ভালোবাসেন, কিন্তু তবুও তিনি স্বার্থপরের মতো তাকে পুরো সত্যতা না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিলেন তা বেশ ভাবাচ্ছেন তাকে। যে করেই হোক আজ ওনার সাথে কথা বলতেই হবে তার, শুনতেই হবে সব কিছু, নয়তো সারা জীবন এভাবে সমঝোতা করে কিভাবে চলবে সে স্বপ্নিলের সাথে। নিজের এসব ভাবনার মাঝেও একটা জিনিস নজর এড়ালো না রাহিতার। তা হলো এতক্ষণ হাসি মুখে সব কথা বললেও শেষের কথাটা কিছুটা দুঃখের সাথেই বলল সাইমা। তার মুখভঙ্গি দেখে কপালে ভাঁজ পড়ল রাহিতার। কিছু জিজ্ঞেস করবে তার আগেই তাকে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল সাইমা। কোনো কিছু বলার সুযোগই আর পেল না সে। মেরুন রঙের জামদানি পরে আয়নায় তাকিয়ে নিজেকে দেখছে রাহিতা। সাইমা তাকে শাড়ি পরিয়ে দিয়ে শাশুড়ির ডাকে নিজে চলে গেছে দ্রুত পায়ে। উজ্জ্বল তাকে মেরুন রং বেশ মানিয়েছে তার গায়ে। গোসল করে আসা ভেজা চুলে আয়নার সামনে শাড়ি পরিহিত রাহিতাকে সদ্য ফুটে ওঠা গোলাপের ন্যায় দেখাচ্ছে। আয়না থেকে নজর সরিয়ে রুম থেকে বের হবে এমন সময় সেখানে প্রবেশ করে স্বপ্নিল। আস্তে ধীরে হেঁটে আসায় রাহিতা খেয়াল করে কাল রাতের তুলনায় কিছুটা অন্যরকম দেখাচ্ছে তাকে। চোখে মুখে যেন স্পষ্ট কালচে ভাব। কৌতূহলী চোখে সেদিক চেয়ে কিছু বলবে তার আগেই তাকে এক প্রকার ইগনোর করে রুম পেরিয়ে বারান্দায় চলে যায় স্বপ্নিল। এক পলক দেখেও না ওর দিকে। এতে ভেতরে ভেতরে খানিকটা অভিমান জমলেও বাহিরে তা প্রকাশ না করে রুম থেকে বের হচ্ছিল সে। হঠাৎ কি মনে করে বারান্দায় যেতেই চোখ পড়ল হাতে সিগারেট ধরে রাখা স্বপ্নিলকে এক দৃষ্টিতে আকাশের দিক চেয়ে বিষণ্ণ মনে ধোঁয়া ওড়াচ্ছে। এই স্বপ্নিল রোদেলা সকালেও তার চোখে মুখে স্পষ্ট আধার। স্বপ্নিলের এমন চেহারা দেখে খারাপ লাগার পাশাপাশি সামান্য অপরাধবোধ হলো রাহিতার। একটু কি সময় দেওয়া যেত না ছেলেটাকে? কেন এত তাড়াতাড়ি সবকিছু করতে হলো? প্রত্যেকটা মানুষেরই সময়ের সাথে সবকিছু মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, যেটা স্বপ্নিল পায়নি। এসব ভেবেই সেখান হতে প্রস্থান করছিল রাহিতা। এমন সময় কানে এলো স্বপ্নিলের শান্ত কণ্ঠস্বর। চোরের মতো পেছনে দাঁড়িয়ে না থেকে কিছু বলার থাকলে সামনে এসে বলো। চমকে উঠে পেছন ফিরল রাহিতা। না, এখনো স্বপ্নিল আগেরকার মতোই রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঠায় দাঁড়িয়ে। পেছনে ঘুরে দেখেনি অবধি তাকে। তবুও কিভাবে বুঝলো? বিস্ময়কে সাথে নিয়েই খানিকটা এগিয়ে এসে সে প্রশ্ন করল, আপনি কোথায় গিয়েছিলেন সকাল সকাল?
উত্তরের আশায় অপেক্ষা করা রাহিতাকে হতাশ করে চুপ রইল স্বপ্নীল। বিষয়টাকে উপেক্ষা করে রাহিতা পুনরায় প্রশ্ন করল, আপনি সিগারেট কেন খাচ্ছেন? আপনি না আগে এসব খেতেন না? একদম বউয়ের মতো আচরণ করবে না। কেন করব না? বিয়ে করার সময় এটা মাথায় ছিল না যে ঘরে বউ নিয়ে আসছেন? এবার স্বপ্নীলের উত্তর না পাওয়ায় রাগ হলো রাহিতার। কয়েক কদম এগিয়ে তেজি হস্তে সিগারেটটি কেড়ে নিল ওর হাত থেকে। অতঃপর তা নিচে ফেলে দিতে উদ্যত হতেই তার হাত ধরে ফেলল স্বপ্নীল। পেশিবহুল পুরুষালী হাতে নিমিষেই কেটে গেল তার ক্ষুদ্রকায় হাতটি। রেলিংয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাহিতা বেশ কিছুটা জোর খাটিয়ে হাত সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো স্বপ্নীলের শক্তির কাছে। অতঃপর স্বপ্নীল এখনো নীরব থাকায় বিরক্তিকর কণ্ঠে সে বলে উঠল, কি সমস্যা আপনার? ছাড়ুন হাত, ফেলে দিব আমি এটা। ওকে, ছাড়ছি হাত। বলে আচমকা হাত ছাড়তে অপ্রস্তুত ভঙ্গিতে পেছন দিকে ঝুঁকে যায় রাহিতা। ফলশ্রুতিতে গ্রিলহীন বারান্দা হতে পড়ে যেতে ধরে সে। চোখ মুখ কুঁচকে এক বিকট চিৎকার দেওয়ার প্রস্তুতি নিতেই পুনরায় তার হাত আঁকড়ে ধরে স্বপ্নীল। শক্ত মুঠোয় রাহিতার হাত পেঁচিয়ে ওকে আরো খানিকটা পেছনে ঝুঁকিয়ে শীতল কণ্ঠে বলে, ফেলে দেই তোমাকে এবার? কি বলো? ভয়ে বাকরুদ্ধ রাহিতা চোখ মেলাতেই আখিদায় মিলিত হলো স্বপ্নীলের ঈষৎ লালচে চোখ জোড়ার সাথে, যে চোখের ভাষা পড়তে ব্যর্থ হলো সে। রাহিতাকে চুপ থাকতে দেখে স্বপ্নীল হাতের বাঁধন খানিকটা ঝাঁকিয়ে করে ঠান্ডা গলায় আবারও বলল, চুপ কেন? এবার বলো, ফেলে দিই তোমায়? ভয়ে চোখ মুখ কুঁচকে ধীর কণ্ঠে রাহিতা জবাব দিল, যদি পারেন ফেলে দিন। তুমি কি মনে করেছো আমার মধ্যে সাহস নেই? আমায় চ্যালেঞ্জ করছো তুমি? দেখাতে হবে তোমায়। ওকে দেন, গুড বাই মিসেস রাহিতা। তির্যক হেসে গটগট করে কথাগুলো বলেই হাতের বন্ধন ঢিলে করে দিল স্বপ্নীল। এতক্ষণ মনের মাঝে সাহস নিয়ে ঝুঁকে থাকা রাহিতা যেন শ্বাস আটকে গেল কণ্ঠনালীতে। তবে কি স্বপ্নীল সত্যিই ওকে নিয়ে নিচে ফেলে দিবে? শান্ত পরিবেশ, নিশ্চুপ ভঙ্গিতে পেছনে ঝুঁকে আতঙ্কিত মুখে স্বপ্নীলের চোখের দিকে চেয়ে আছে রাহিতা, যে চোখে স্পষ্ট শূন্যতা বিরাজমান। হুট করে স্বপ্নীল হাত ছেড়ে ছেড়ে দেওয়ায় ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলল রাহিতা। এই বুঝি পড়ে যাবে মনে হতেই তৎক্ষণাৎ পুনরায় হাত চেপে ধরে স্বপ্নীল। অতঃপর চোখ খোলার আগেই হ্যাচকা টানে আচমকা তার বুকে এসে পড়ে রাহিতা। সবকিছু এতটাই আকস্মিকভাবে ঘটল যে ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে আছে মেয়েটা। অপরদিকে স্বপ্নীলকে এত কাছে থেকে অনুভব করতে পেরে এক অন্যরকম অনুভূতিতে বশীভূত হয় তার মন। স্বপ্নীলের বুকে মাথা রেখে সেভাবেই তার হৃদস্পন্দন শোনার চেষ্টা করছিল সে। এরই মধ্যে তাকে বুক থেকে সরিয়ে দেয় স্বপ্নীল। দু হাতে বাহু চেপে ধরে সামান্য দুরন্ত দৃষ্টি করে দুজনের মাঝে। কেমন লাগলো? রসিকতামূলক প্রশ্ন করেই সরু চোখে অপর পাশ ফিরে রাহিতা। তাকে ভয় দেখানোর প্রচেষ্টায় সফল হওয়ায় এবার যে মজা নিবে স্বপ্নীল তা বেশ বুঝছে সে। রাহিতাকে চুপ দেখে স্বপ্নীল পুনরায় তার বাহু ঝাঁকিয়ে প্রশ্ন করে, খুব ভয় পেয়েছিলে? স্বীকার করতেই পারো, আমি মাইন্ড করব না। ধুর, আপনি একটা খুব বাজে লোক। বিরক্তিকর কণ্ঠে কথাটা বলে স্বপ্নীলের থেকে নিজ হাত ছাড়িয়ে তাকে ঈষৎ ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দা থেকে চলে যেতে যেতে বলল রাহিতা। পেছন ফিরলে সে দেখতে পেত স্বপ্নীলের ঠোঁটের কোণে এক প্রস্ফুটিত শুষ্ক হাসি। নিচে নামতেই শাশুড়ি ও অন্যান্য আত্মীয়দের মুখোমুখি হলো রাহিতা। সবাই যেন ওর জন্যই অপেক্ষা করছিল, সেভাবেই হাসলো ওকে দেখে। বিনিময়ে সেও ইতস্তত হেসে সকলের মাঝে গিয়ে বসলো। শুরু হলো নতুন বউকে দেখে প্রশংসা করলো সবাই। একই সাথে তাকে খেপানো থেকে শুরু করে বিভিন্ন রকম হাসি ঠাট্টা গল্পের পাশরায় জমে গেল আসর। বলা বাহুল্য স্বপ্নীলের বাবা মারা গেছেন। ওর একটা একাদশে পড়ুয়া ছোট বোন আছে। লেখাপড়ার পাঠ চুকানোর আগেই তার মা বাবা মারা যায়। ভার্সিটিতে ওঠার শুরু থেকেই তার বাবার রেখে যাওয়া ব্যবসায় হাত দিতে হয় তাকে। অল্প সময়ে দায়িত্বের বোঝা ঘাড়ে চেপে যাওয়ায়
বাধ্য হয়ে একা হাতে যতটুকু পেরেছে বেশ ভালোভাবে সব দিকে সামলে রেখেছে সে। এসব নিয়েই কথা হচ্ছিল। বেশিরভাগ আলোচনা স্বপ্নিলকে ঘিরে। তার কি পছন্দ অপছন্দ এসব রাহিতাকে জানানোর উদ্দেশ্যই যে তার শাশুড়ি করছে বুঝতে বাকি রইল না তার। একই সাথে রাহিতা এটাও বোঝালো এত দ্রুত বাবাকে হারানোর পর থেকেই মায়ের প্রতি এক আলাদা দুর্বলতা আছে স্বপ্নিলের। আর হয়তো সে কারণেই নিজের মনের ক্ষত শুকানোর আগেই সে মায়ের কথায় এ বিয়ে করতে রাজি হয়। আত্মীয়দের সাথে আলাপ আলোচনা শেষে রান্নাঘরে প্রবেশ করতেই শাশুড়িকে সে জিজ্ঞেস করে, সরি আন্টি, উঠতে দেরি হয়েছে, আপনার হেল্পও করতে পারলাম না সকালবেলা রান্নায়। ঠিক আছে, তবে তোমাকে এক শর্তে ক্ষমা করতে পারি। কিছুটা গম্ভীর মুখে বললেন দিলারা বেগম। শাশুড়ির এমন আচরণে কিছুটা অবাক হলো রাহিতা, তবুও স্বাভাবিক মুখে বলল, কি শর্ত আন্টি, আমায় বলুন। আমি এখানে কারো আন্টি না, আমাকে এখন থেকে মা বলে ডাকলে তবেই মাফ করব, বুঝেছো বৌমা? হেসে কথাগুলো বললেন দিলারা বেগম। শাশুড়ির হাসি দেখে হেসে ফেলল রাহিতাও। তিনি যে ওর সাথে মজা করছিলেন এতক্ষণে বুঝে এলো তার। হাসতে হাসতে দিলারা বেগম বললেন, রান্না করতে পারিস না রাহি? জি মা, পারি টুকটাক। বেশ, আমার স্বপ্নিল কিন্তু বেশ ভোজন রসিক। ওকে দেখে খুব একটা বোঝা যায় না, কিন্তু খাবার খেতে অনেক পছন্দ করে আমার ছেলেটা। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? শাশুড়ির কথায় কি জবাব দেবে ভেবে পায় না রাহিতা, তবুও মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ে সে। কিছুক্ষণ নীরবতার পর দিলারা বেগম বলেন, আজ বিকেলে সবাই চলে যাওয়ার পর আমার রুমে আসবি, কেমন? কিছু কথা বলার ছিল তোকে। ওনার কথায় মাথা তুলে তাকায় রাহিতা। অবশেষে তিনি নিজে থেকে সব খুলে বলতে চাইছেন, তবে ওকে জানার সুযোগ পেয়ে সেও সায় জানিয়ে বলে দেয় সে আসবে। তারও যে স্বপ্নিলের সম্পর্কে অনেক কিছু জানা বাকি। নিজের ভাবনার মাঝে সে শুনতে পেল দিলারা বেগমের আরেকটি প্রশ্ন, স্বপ্নিল তোকে কাল রাতে কিছু বলেছে? মানে? যদিও রাহিতা তাকে তিনি কি প্রসঙ্গে কথা বলছেন তবুও অবুঝের মতো প্রশ্ন করে পুরোটা শোনার জন্য। ওর প্রশ্নে ইতস্ততভাবে দিলারা বেগম বলেন, মানে ও কি তোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেছে বা এমন কিছু বলেছে যাতে তুই কষ্ট পেয়েছিস? যদি করে থাকে আমায় বলতে পারিস, আমি নিজে ওর খবর নেব। রাহিতার মনে হলো আর একবার বলে দিক কাল রাতে স্বপ্নিলের অদ্ভুত আচরণের কথা। তাকে স্ত্রী হিসেবে মানাবে না, কোনোদিন ভালোবাসবে না এসব বলার কথা, কিন্তু তবুও অজানা এক কারণে সে সংযম করলো নিজেকে। আগে সবকিছু শাশুড়ির থেকে জানতে হবে, তবেই সে কোনো কিছু ভাববে। তাই মুখভঙ্গি স্বাভাবিক করে মলিন হেসে বলল, না মা, তেমন কিছুই হয়নি। আসলে আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম তো, তাই দুজনেই ঘুমিয়ে পড়েছি দ্রুত। কেন, কিছু হয়েছে নাকি মা? রাহিতার কথায় এতক্ষণ চেপে রাখা শ্বাস ছাড়লেন দিলারা বেগম। স্বপ্নিল যে রাহিতার সাথে কোনো খারাপ আচরণ করেনি ভেবে খুশি হলেন তিনি। যাক, তার ছেলে নিজেকে সামলে নিতে শিখেছে, এখন রাহিতাকে মেনে নিলেই হয়। মনে মনে প্রার্থনা করলেন উনি। হাসি মুখে বললেন, আরে না, আমি তো এমনি বলেছিলাম, বয়স হয়ে গেছে তো কখন কি বলি ঠিক নাই। তুই এখন বাহিরে যা, তোর কাকি শাশুড়িদের কাছে যা, আমিও আসছি। অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে রাহিতা। বের হতেই পথিমধ্যে দেখা হয় স্বপ্নিলের সাথে। ওর দিকেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এ দৃষ্টি সম্পূর্ণ ব্যতিক্রম, কোমল দৃষ্টি, যেন কোনো কারণে ওর কাছে কৃতজ্ঞ সে। স্বপ্নিলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা চমকে ওঠে। চোখের ইশারায় রাহিতা জিজ্ঞেস করে, কি? স্বপ্নিল উত্তর দেয় না। কিছুক্ষণ ওর চোখে সেভাবে চেয়ে থেকেই হঠাৎ ধরা পড়ে চোরের ন্যায় এদিক সেদিক তাকিয়ে উসখুস করে কেটে পড়ে রাহিতার সামনে থেকে। হঠাৎ করে কি এমন হলো তার? ওর যাওয়ার পানে চেয়ে রাহিতা ভাবে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল হতে এক এক করে মেহমানরা চলে যেতে লাগলো নিজ নিজ গন্তব্যে। স্বপ্নিলও বাইরে চলে গেছে। ওর আসতে আসতে রাত হবে। বাসা ফাঁকা হয়েও সুযোগে শাশুড়ির রুমে চলে গেল রাহিতা। সকাল থেকেই যে এ মুহূর্তটার অপেক্ষা করছিল সে।
তাই তো সময় পেতেই এক মুহূর্ত বিলম্ব করেনি। অপরদিকে দিলারা বেগমও যেন এর আগমনের জন্যই প্রস্তুত ছিলেন। রাহিতার রুমে ঢুকতেই ইশারায় তার পাশে বসার ইঙ্গিত দিলেন তিনি। ওর মাথায় হাত রেখে বেশ শান্ত গলায় বললেন, দেখ মা, এখন হয়তো আমি তোকে যা বলবো শুনলে তুই কষ্ট পাবি। মনে মনে আমাকে ভালো মন্দও বলতে পারিস, এতে আমি কিছু বলবো না তোকে। কিন্তু আমার মনে হয় তোদের সম্পর্ক পুরোপুরি শুরু হওয়ার আগে তোকে স্বপ্নিলের সম্পর্কে সবকিছু জানানো দরকার। তাই তোকে এখানে ডাকা। এ বুড়ো মায়ের কথা শুনবি তো? টিপ টিপ করতে থাকা হৃদয় নিয়ে ওনার দিকে চেয়ে রইল রাহিতা। এক অদ্ভুত উত্তেজনায় ক্ষণে ক্ষণে শিউরে উঠছে সে। কি এমন হয়েছিল স্বপ্নিলের অতীতে? কেনই বা একসময় এরকম মনমরা হয়ে থাকে? আজকে সে অবশেষে সবকিছু কারণ জানতে পারবে। রাহিতাকে পাশে বসিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিলের অতীত সম্পর্কে বলা শুরু করে দিলেন দিলারা বেগম। শুরু করলেন ছেলের জীবনের বৃত্তান্ত। তোর হয়তো এখন এগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যিটা অস্বীকার করার উপায় নেই এই মুহূর্তে আমার কাছে, তাই বলতে হচ্ছে। আসলে স্বপ্নিলের জীবনে তোর আসার আগে একজন ছিল যাকে ও ভীষণ ভালোবাসতো। মেয়েটার নাম ছিল আনিকা, সম্পর্কে আমার এক বোনের মেয়ে, স্বপ্নিলের কাজিন। ওদের দুজনের মধ্যে দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল। শুরুতে আত্মীয়দের মধ্যে আমরা এ বিয়ে মেনে নিতে না চাইলেও পরে স্বপ্নিলের জোরাজুরিতে দুই পরিবার মেনে নিতে এক প্রকার বাধ্য হয়। পাগল ছিল আমার ছেলেটা ওর জন্য। আনিকা এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরে স্বপ্নিলের জিদের কাছে হার মানে সে। এ মাসেই ওদের বিয়ে হওয়ার কথা ছিল, এবং সেটাও শুধু স্বপ্নিলের ইচ্ছায়। কিন্তু এরই মাঝে হুট করে কি যেন হয়ে গেল, চোখের পলকে সব উলটপালট হয়ে যায়। এ মাসের শুরু থেকেই আনিকা আচমকা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তারপর হুট করে মেয়েটা মারা যায়। ভাগ্নির মৃত্যুর কথা বলতে চেয়ে এতক্ষণ ধরে রাখা অশ্রুকে আর চাপিয়ে রাখতে পারেননি দিলারা বেগম। আসলে মুখ ঢেকে অশ্রু লুকাতে ব্যস্ত হয়ে পড়লেন। অপরদিকে রাহিতা এসব শুনে শুদ্ধ হয়ে গেল শুধু। এ মুহূর্তে কী ধরনের রিয়াকশন দিবে ভেবে উঠতে পারছে না সে। চুপচাপ বুকের বাঁ পাশে এক অদ্ভুত চিনচিনে ব্যথা উপলব্ধি করল শুধু। সে তো কালকেই স্বপ্নিলের কাছে শুনেছে তার প্রাক্তন ছিল। তবু এ জানা বিষয় শুনে আবার কেন এত কষ্ট হচ্ছে ওর? স্বপ্নিল অন্য একজনকে বা উত্তরটা সে জানে না। হয়তো স্বপ্নিলকে মন থেকে নিজ স্বামীরূপে মেনে নেওয়া, তার জীবনের অন্য কারণও উপস্থিতির কথা শুনতেও কষ্ট হচ্ছে ওর। একটি দীর্ঘশ্বাস ফেলে ভাবে রাহিতা। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে করুণ কণ্ঠে প্রশ্ন করে, আপনি যখন সব জানতেনই তখন কেন আমাকে ওনার জীবনে নিয়ে এলেন মা? যেখানে উনি নিজেই আমাকে চাননি তার জীবনে, সেখানে আপনার কারণে এভাবে আমার সাথে একটা অনিশ্চিত সম্পর্কে বেঁধে আছেন তিনি। আমার খুব কষ্ট হয় যখন দেখি তিনি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেন না, মনের কষ্টগুলো ভেতরেই চাপা রাখেন। আমি জানি রে মা, সব দোষ এখানে আমার। আমি তোকে, তোর পরিবারকে অন্ধকারে রেখেছি। নিজ ছেলের জীবনে নতুন করে আশার আলো দেখার জন্য তোর থেকে কথা লুকিয়ে তোর সাথে অন্যায় করেছি। স্বার্থপরের মতো এই কাজ করার জন্য আমি লজ্জিত, কিন্তু বিশ্বাস কর, আমার কাছে ওই মুহূর্তে আর কিছুই মাথায় আসেনি। কিছুটা থেমে আবার বলেন, তুই জানিস আনিকা মারা যাওয়ার পর স্বপ্নিল কতটা ভেঙে পড়েছিল? বাবা মারা ছেলেটা আমার কোনো দিন নিজের কোনো দায়িত্বকে অবহেলা করেনি। সব সময় আমারও নিজের বোনের দিক তাকিয়ে হাসি মুখে সব দায়িত্বের বোঝা ঘাড়ে নিতে প্রস্তুত ছিল সে। ওই প্রথম আমি স্বপ্নিলকে এতটা ডিপ্রেশনে দেখি। শুরুর দিকে তেমন খেয়াল না করলেও একদিন লক্ষ্য করি সে খামখেয়ালে ব্লেড দিয়ে হাত কাটার চেষ্টা করছে। ওই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে ওঠে। এরপর চুপিসারে আমাদের পরিচিত এক সাইকিয়াট্রিস্ট এর সাথে এ ব্যাপারে কথা বলি। তখন তিনি বলেছিলেন যে হয়তো এ ধাক্কাটা স্বপ্নিল মেনে নিতে পারেনি। ও প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই এমন কিছু করতে যাচ্ছিল। তখন ডক্টর নিজেই আমাকে পরামর্শ দেন ওকে সময় দিতে এবং সম্ভব হলে ওর জীবনে কাউকে নিয়ে আসতে, যাতে সে পুরনো ক্ষত ভুলে নতুন করে ভালোবাসাকে আঁকড়ে ধরে পুনরায় বাঁচতে শিখে। তাই বলে আপনি ওনাকে কেন সময় না দিয়েই না এভাবে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন মা? জানেন, আমার শুরু থেকেই সন্দেহ হচ্ছিল যখন আপনি বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়ো করেন। কিন্তু আমার বাবা মা খুব বিশ্বাস করেছিল আপনার উপর।
বাবা আমার শ্বশুরের খুব বিশ্বস্ত বন্ধু ছিলেন নাকি, তাই তো বাবাও বেশ আগ্রহে রাজি হয়ে যাবে এ বিয়েতে। কিন্তু আফসোস, দিন শেষে আমার সন্দেহটাই সত্যি প্রমাণিত হলো। উনি আমায় মন থেকে বউ হিসেবে মানেন না। হয়তো কোনোদিন মানবেন কিনা আমি তাও জানি না। ধরা গলায় কথাগুলো বলতে যেয়ে কেঁদে ফেলে রাহিতা। ভীষণ কষ্ট হচ্ছে তার আজ, খুব জ্বালাপোড়া করছে মনে। সে ভেবেছিল শুধু নাটক সিনেমায় এরকম হয়, কিন্তু এটা তো বাস্তব। তার নিজের জীবনেও যে এরকম কিছু হবে তা যে কল্পনাতীত ছিল তার কাছে। হুট করে সবকিছু জেনে নিজেকে সামলানো যেন দুষ্কর হয়ে যাচ্ছে তার পক্ষে। রাহিতাকে কাঁদতে দেখে এতক্ষণের অনুতাপ যেন মুহূর্তেই বেড়ে গেল দিলারা বেগমের। কাছে এগিয়ে দুহাতে চোখের পানি মুছে দিয়ে রাহিতার হাত দুটো নিজের হাতে নিয়ে বললেন, কষ্ট হচ্ছে না খুব? আমি জানি তোর খারাপ লাগবে, এ ভয়েই এ কদিন তোকে কিছু বলিনি। আমি নিজেও স্বপ্নিলকে সময় দিতে চেয়েছিলাম রে মা, কিন্তু ওই যে পরিস্থিতি, সেটা নিজের হাতে থাকে না সব সময়। তোদের বিয়ের দিনই বিয়ে হওয়ার কথা ছিল স্বপ্নিল ও আনিকার। আমি জানতাম ওই দিন স্বপ্নিল একা থাকলে নিশ্চয়ই আরো কিছু পাগলামি করত, তাই তো উপায় না পেয়ে তার সপ্তাহখানেক আগে তোদের বাড়ি গিয়ে সবকিছু বলে কথা পাকা করে আসি। তোর বাবা চেয়েছিল বিয়ের আগে স্বপ্নিল তুই একজন আরেকজনের সাথে কথা বল, কিন্তু আমি ইচ্ছে করেও ব্যস্ত থাকার বাহানা দিয়ে বিয়ে পর্যন্ত বিষয়টাকে গড়াই। আমাকে তোর এ মুহূর্তে খুব স্বার্থপর মনে হচ্ছে না রাহি? হয়তো আমার জায়গায় থাকলে বুঝতি নিজের ছেলেকে প্রতিনিয়ত ধুকে ধুকে মরতে দেখার কষ্ট কীরূপ। বিয়ানদের কিছু বলিস না রে মা, আমার তাদের সামনে দাঁড়াতেও ভীষণ লজ্জা লাগে। স্বপ্নিল আমায় বারবার বলেছিল সবকিছু জানিয়ে তারপর বিয়ে ঠিক করতে, কারণ ও জানতো এমন করলে হয়তো তোর বাবা মা এ বিয়েতে রাজি হতেন না। কিন্তু আমি তা করিনি। সবার অগোচরে নিজের ছেলের অন্ধকার জীবন আলোকিত করতে আমি তাদের মেয়েকে অন্ধকারে ঠেলে দিয়েছি, এটা কোনো মা বাবাই মানবে না। শাশুড়ির কথায় তাচ্ছিল্য ভর করে রাহিতার মনে। এজন্যই হয়তো স্বপ্নিল ভেবেছিল সে সব জেনে শুনে তাকে বিয়ে করেছে, আর এ কারণেই তাকে লোভী বলছিল কাল। সাথে সাথে বিষণ্ণ মনে চেপে ধরে আফসোস তার ভাগ্যের ওপর। হতাশ মনে সে প্রশ্ন করে নিজেকে, কেন আমার সাথে এমন হলো? আমি তো সত্যিই তাকে ভালোবেসেছিলাম। যদি তাকে আমারই হতে হতো, তবে নিয়তি কেন তার জীবনে আমার আগে অন্য কাউকে এনেছিল? মনের প্রশ্ন মনেই থেকে যায়, কোনো উত্তর মিলে না তার। শাশুড়ির প্রশ্নে রাহিতা গমগমে গলায় প্রশ্ন তোলে, আর যদি উনি আমাকে কোনোদিনও ভালো না বাসেন, আমায় মন থেকে না মেনে নেন, তবে কি হবে মা? আমার জীবনটা কি নষ্ট হবে না? রাহিতার এমন কণ্ঠ শুনে অজানা ভয়ে ঈষৎ কেঁপে উঠলেন দিলারা বেগম। তাই তো এ কথা তো তিনি ভেবে দেখেননি। আবেগের বশে ছেলের জীবনে মেয়েটার আনলেন তো ঠিকই, কিন্তু এই সম্পর্কের শেষ পরিণতি কি হবে সে সম্পর্কতে কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে আচমকা রাহিতাকে প্রশ্ন করেন, কিন্তু তুই তো ভালোবাসিস স্বপ্নিলকে। হঠাৎ শাশুড়ির মুখে এমন প্রশ্ন শুনে চমকে ওঠে রাহিতা। বড় বড় আখিরদ্বয় পিঠ পিটিয়ে কিছু বলার আগেই দিলারা বেগম পুনরায় বলেন, ভাবছিস আমি কিভাবে জানি, তাই তো? অপ্রস্তুতভাবে শাশুড়ির মুখের দিক তাকাতেই তার চাহনি দেখে দিলারা বেগম মৃদু হেসে বলেন, মনে আছে একদিন আমি একাই তোদের বাড়িতে যাই, বরাবর স্বপ্নিল আমায় নিয়ে গেল। ওই দিন আমি একা গিয়েছিলাম। সেদিন আমি তোকে লক্ষ্য করি, সবার মাঝে থাকলেও তোর চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। এক মনে খুঁজে যাচ্ছিলি স্বপ্নিলকে। সে সময় তোকে দেখে মনে মনে আফসোস করেছিলাম যে কেন আমার ছেলে সিঙ্গেল হলো না। তোকে বরাবর ছেলের বউ করার ইচ্ছা ছিল তোর শ্বশুরের, কিন্তু আমার ছেলেটাই অন্য একজনকে মন দিয়ে বসেছিল, তাই আমাদের কিছু করার ছিল না। এজন্য তোর ব্যাপারটা আমি তখনই মাথায় থেকে বাদ দিই। কিন্তু পরে আনিকা যাওয়ার পর যখন আমি ভাবছিলাম স্বপ্নিলের এই অবস্থায় কি করা যায়, তখন হঠাৎ তোর কথা মাথায় আসে। হয়তো ওকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া যেত। আমার যোগ্য ছেলের জন্য মেয়ে পাওয়া খুব একটা কঠিন হতো না, কিন্তু ওরা সবকিছু জানার পর ওকে মন থেকে ভালোবাসতে পারতো না তোর মতো। আমি জানতাম তুই ওকে আগে থেকেই পছন্দ করিস। ওর জন্য তোর ভালোবাসা তোর চোখে ভাসতো, আর ভালোবাসার মানুষের সাথে বিয়ে করতে কে না চাইবে। এজন্যই আমি জানতাম তুই এ বিয়েতে রাজি হবি। বাকি থাকলো স্বপ্নিলের কথা, ওকে আমি নিজের মতো করে বিয়ের জন্য মানিয়ে নিই। আমার মনে হয়েছিল স্বপ্নিলের ছন্নছাড়া জীবনে পুনরায় ভালোবাসা আসলেই সে আবার আগেরকার ন্যায় হয়ে যাবে। আমার বিশ্বাস একদিন তোদের সুখের সংসার হবে।
আমি প্রতিটি মোনাজাতে এটাই প্রার্থনা করি, যাতে আমার ছেলে তোকে ভালোবাসে, তোর সংস্পর্শে নতুন করে বাঁচতে শিখে। ওনার কথা চুপচাপ মনোযোগ দিয়ে শুনল রাহিতা, তবে কোনোরূপ অনুভূতি প্রকাশ করতে সক্ষম হলো না। তার স্থবির হয়ে যাওয়া মন ও মস্তিষ্ক রাহিতাকে নীরব দেখে মনের ভার হালকা হলো না দিলারা বেগমের। কিছু একটা ভেবে জোরে এক শ্বাস ফেললেন তিনি। অতঃপর শীতল কণ্ঠে রাহিতার উদ্দেশ্যে বললেন, দেখ রাহি, স্বপ্নিল খারাপ ছেলে না, এটা তুই নিজেও জানিস। ও কাল রাগের বশে তোকে কিছু বলে থাকলেও ওকে একটু ঠান্ডা হতে দে। দেখবি তোর সব দায়িত্ব স্বেচ্ছায় নেবে, তোর আদর যত্নের কমতি হতে দিবে না। শুধু দরকার একটুখানি সময়। আমি যে সময়টা না দিয়েই ওকে এ বিয়ে দিয়েছি, সে সময়টা তুই ওকে দে। আমি জানি তুই নিরাশ হবি না। আর একটা কথা, তোর পাশাপাশি আমিও লক্ষ্য রাখবো স্বপ্নিলের উপর। যদি আমার কখনো মনে হয় স্বপ্নিলের আচরণে পরিবর্তন আসেনি, সে তোকে মেনে নিতে চাইছে না বা তোর সাথে খারাপ আচরণ করছে, তবে তুই চাইলে আমি স্বেচ্ছায় তোকে ওর থেকে আলাদা হওয়ার সুযোগ দিব। তোর বাবা মার সব অভিযোগ মাথা পেতে মেনে নিব, তবুও তুই এখন অন্তত তাদের কিছু বলিস না মা, আমার অনুরোধ। শাশুড়ির মুখে এমন কথায় থম মেরে বসে থাকে রাহিতা। শুধু অদ্ভুত হাহাকার ও দীর্ঘশ্বাস আছড়ে পড়ে হৃদয়ে। কাল সকাল পর্যন্ত তার জীবনটা কত রঙিন ছিল, আর আজ এমন পরিণতি। জীবন নামক স্রোত হুট করে মানুষকে কই থেকে কই ভাসিয়ে নিয়ে যায় কেউ বলতে পারে না। শাশুড়ির কথায় মাথা নাড়িয়ে ওনার থেকে অনুমতি নিয়ে রুম ত্যাগ করে সে। আপাতত তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অত্যাধিক চিন্তায় নিউরনে ঝড় উঠেছে যেন হঠাৎ করেই। রাহিতার যখন ঘুম ভাঙলো তখন বাজে 11টা। এতক্ষণে হয়তো বাসার সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েও গেছে। সবাই বলতে রাহিতার শাশুড়ি ও ননদ সামিরা। রাহিতা ডিনার করবে না, আগেভাগে বলে দেওয়ায় তাকে ঘুম থেকে ডাকতে আসেনি কেউ। রুমে আশেপাশে তাকিয়ে দেখে স্বপ্নিল নেই। এত রাতেও ফেরেনি কেন, অবাক হয়ে ভাবে সে। বিছানা থেকে উঠেই এসব ভাবতে ভাবতেই পা বাড়ালো রুম থেকে বের হওয়ার জন্য। এমন সময় বারান্দা থেকে আসা উটকো গন্ধে সন্দেহান্তীন পায়ে এদিক সেদিক যায় রাহিতা। আদা ভেজানো দরজা পুরোপুরি খুলে বারান্দায় প্রবেশ করতেই দৃষ্টিগোচর হয় সিগারেট খাওয়ার স্বপ্নিলকে। চাঁদের দিকে মুখ করে একের পর এক ধোঁয়া ওড়াচ্ছে সে। বিরক্তিতে মুখ কুঁচকে আছে রাহিতার। লোকটাকে বারণ করেছিল এসব ছাইপাশ খেতে, সে তবুও তার কথা শোনে না। পরক্ষণেই ভাবলো হয়তো বউ বলে মন থেকে মানে না দেখেই তার কথার গুরুত্ব দেয় না। এসব ভেবে তাচ্ছিল্যের সাথে স্বপ্নিলের পাশে গিয়ে চুপচাপ দাঁড়ালো রাহিতা। কখন এসছেন? কিছু জিজ্ঞেস করেছি। বলার প্রয়োজন মনে করছি না। ও, আশাহতভাবে কথাটা বলে অভিমানী চোখে স্বপ্নিলের দিকে তাকালো সে। সে জানে পাশে দাঁড়ানো মানুষটা তার অভিমানের কদর দিবে না, তবুও কেন যে সে নিজে থেকে তার খোঁজ খবর নিতে যায় রাহিতা নিজেও জানে না। হয়তো ভালোবাসে বলে তাই। নির্বিকারভাবে সিগারেট শেষ টান দিয়ে হাত থেকে তা ফেলে দেওয়ার আগে আনমনেই একবার পাশে দাঁড়ানো রাহিতার দিকে চোখ গেল স্বপ্নিলের। চোখ সরিয়ে নিতে যেও এক অদ্ভুত দৈব বলে চোখ ফিরিয়ে নিতে সক্ষম হলেন না। অভিমানী চোখে আকাশের বুকে জেগে থাকা চাঁদের দিক তাকিয়ে আছে রাহিতা। আখি কঠোর খানিকটা টলমল করছে পানিতে। আচ্ছা, সেও কি তার মতো আকাশের সাথে নিজের দুঃখের কথা বলছে, চাঁদের কাছে অভিযোগ করছে? প্রশ্ন জাগে স্বপ্নিলের মনে, এবং প্রশ্নটা জাগতে এক অদ্ভুত অনুভূতি জাগে তার মনে। হঠাৎ করেই স্বপ্নিলের খানিকটা অপরাধ বোধ হয় রাহিতার সাথে এমন নির্লিপ্ত ব্যবহার করার জন্য। হাতে রাখা সিগারেটটা নিচে ফেলে সেও আকাশের দিকে তাকায়। গম্ভীর আকাশের দিক তাকিয়ে গম্ভীর মুখে সে নিজেও ভাবতে থাকে রাহিতার কথা। মেয়েটার তো কোনো দোষ নেই এখানে। বাসায় আসার পর তার মা ডেকেছিল রুমে, জানিয়েছেন তার অতীতের ব্যাপারে রাহিতা ও তার পরিবারের অজ্ঞতার কথা। মায়ের মুখে এসব শুনে বেশ অবাক হয়েছিল সে। নিজের অজান্তেই মেয়েটাকে কী সব বলেছে কাল, কষ্ট দিয়ে ফেলেছে। একবার ভেবেছিল সরি বলবে, কিন্তু পরক্ষণে কি যেন ভেবে নিজের সদ ইচ্ছাকে শুকনোভাবে দমন করে সে। রাহিতা ঘুমিয়ে থাকায় সে বারান্দায় এসে এক মনে এসব ভাবতে ভাবতে সিগারেট ফুঁকছিল।
রাহিতার প্রতিও তার রাগ জন্মায়। মেয়েটাকে আগে থেকেই চিনে সে। মুখে কখনো না বললেও স্বপ্নিল জানে রাহিতা বেশ ভালো একটা মেয়ে। সে একটা সুন্দর লাইফ ডিজার্ভ করে, কিন্তু এসবের পরেও সে কেন রাজি হলো তাকে বিয়ে করতে? যদিও সে জানতো না কিছু, তবুও কোনো কারণে মানা করলেই তো পারতো। তবে অন্য কারোর সাথে একটা সুখের জীবন পেত সে। এসব ভাবার মাঝেই সেখানে প্রবেশ করে রাহিতা, এবং তাকে দেখে মনের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে, বিধায় তাকে ইগনোর করছিল স্বপ্নিল। কিন্তু এই যে এখন তার পাশে চাঁদের আলোর নিচে অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকিয়ে থাকা মেয়েটা এক অদ্ভুত বন্ধনে টানছে তাকে। স্বপ্নিলের হঠাৎ মন চাইছে তার চোখের পানি মুছে দিতে, শক্ত গলায় বলতে, এখন কাঁদছো কেন এভাবে? কেন আমায় বিয়ে করে নিজের জীবনকে কষ্টে ঠেলে দিলে? আমার সাথে তোমাকেও কষ্ট পেতে হবে ভাবলেই মনের ভার আরো গভীর হয়ে যায় আমার। কিন্তু মুখ ফুটে সে এসবের কিছুই বলতে পারল না। পুনরায় আকাশের দিকে তাকিয়ে গলা ঝেড়ে বলল, কথায় কথায় চোখ দিয়ে পানি বের করবে না। তোমার চোখের পানি মুছে দেওয়ার জন্য কেউ এখানে বসে নেই। বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাই আসতে লেট হয়েছে। এসব বউদের মতো গোয়েন্দাগিরি স্বভাব বাদ দাও, বুঝেছ? হঠাৎ স্বপ্নিলের কথায় পাশ ফিরে রাহিতা মুহূর্তেই চোখাচোখি হয় স্বপ্নিলের সাথে। সে আপাতত দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। রাহিতা তাকাতেই অপ্রস্তুতভাবে চোখ সরিয়ে নেয় স্বপ্নিলের। কেন যেন এই মেয়ের চোখের দিকে বেশিক্ষণ তাকাতেই থাকতে পারে না সে। কি আছে এই দুটো চোখে যা তার রাগী সত্তাকে অদ্ভুতভাবে কোমল করে তোলে? পরের দিন সকাল, স্বপ্নিল অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। যদিও আজ তার ছুটি ছিল, কিন্তু আজকাল বাসায় থাকলে তার দম বন্ধ লাগে। তাই কোনো বাহানা দিয়ে বাসা থেকে বেরোনোর কথা ভাবছিল সে। রেডি হওয়া শেষ করে আয়নায় এক পলক নিজের দিকে তাকালো স্বপ্নিল। তার মতো স্বাস্থ্য সচেতন ছেলেটা মাঝে বিগত কয়েকদিনে বেশ পরিবর্তন এসেছে। হৃৎপুষ্ট শরীর যত্নের অভাবে বেশ কিছুটা শুকিয়ে গেছে। বহুদিন দাড়ি না কাটায় সেগুলোও বেড়ে গেছে বেশ। আবার এক হাতে ব্যবসা সামলানো, সে এভাবে দেবদাস হয়ে ঘুরছিল। তাতে ওর পিছে অফিসের অবস্থাও যে খুব একটা ভালো সেটাও বলার মতো না। সব মিলিয়ে কদিনের মাঝে বিস্তর পার্থক্য এসেছে ওর জীবনে। তবে এ পার্থক্য ভালোর নয়। নিজের জন্য না হলেও নিজের পরিবারের জন্য, মা ও বোনের জন্য হলেও তার নিজেকে ভালো রাখতে হবে। আয়নায় চেয়ে নিজ মনে এসব ভাবছিল স্বপ্নিল। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ কানে এলে পারফিউম লাগাতে লাগাতে সেদিকে তাকায় সে। নীল রঙের শাড়ি পরে হন্তদন্ত ভঙ্গিমায় রুমে প্রবেশ করে রাহিতা। সাইড টেবিল থেকে এক হাতে ফোন নিয়ে অপর হাতে কপালের সামনে চলে আসা অবাধ্য চুল সরিয়ে নেয়। এলোমেলো কেশগুচ্ছ খোপায় নিবদ্ধ। মেয়েটা কি জানে এই মুহূর্তে তাকে দেখতে কতটা বউ বউ লাগছে? বউ শব্দটা মাথায় আসতেই টনক নড়ে স্বপ্নিলের। সে তো ভুলেই গিয়েছিল তার একটা বউও আছে। রাহিতাকে দেখেই নিজেদের বিয়ের কথা পুনরায় মনে আসে। একই সাথে অজানা বিষাদে ছেয়ে যায় মন। তার জন্মদাত্রী তার অজান্তে এমন এক কাজ করে ফেলেছে যে এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাকে। না সে পারছে মেয়েটাকে দোষারোপ করে তাকে বউ হিসেবে স্বীকার করতে, আর না পারছে এত তাড়াতাড়ি অতীতের তিক্ত স্মৃতি ভুলে রহিতাকে মেনে নিতে। এ যেন বিশাল উভ সংকট। স্বপ্নিলের চিন্তার মাঝেই রাহিতা প্রশ্ন করে, কোথাও যাচ্ছেন আপনি? হুম। ছোট্ট করে জবাব দেয় স্বপ্নিল। তবুও পুরোপুরি প্রশ্নের উত্তর দেয় না। একবার ভেবেছিল জবাব দেবে না, কিন্তু পর মুহূর্তে কাল রাতে মেয়েটার সেই অশ্রুসিক্ত চোখ জোড়ার কথা মনে হয় নিজের মন পরিবর্তন করে সে। এতে অবশ্য নিজের উপর খানিকটা অবাকও হয় বটে। এই যে এখনো সে সরাসরি রহিতার দিকে তাকাতে পারছে না, কেননা মেয়েটার চোখে মুখে এক অদৃশ্য মায়া আছে যে কিভাবে যেন স্বপ্নিলের রাগকে দমন করে, সেটা কাল রাতেই প্রথমবার উপলব্ধি করেছে সে। তাই তো আর কোনো রিস্ক নিতে চায় না স্বপ্নিল। এখন তার মতে মেয়ে মানেই মরীচিকা। প্রথমে ভালোবাসবে, তারপর একসাথে দুজনের বেঁচে থাকার আশা দেখাবে, অতঃপর শেষ মুহূর্ত এসে ছেড়ে চলে যাবে। তাচ্ছিল্য ভরে ভাবে সে। একই সাথে রাহিতাকে আর চোখে দেখে, আর কিছুক্ষণ শোনার আগেই
রুম ত্যাগ করে স্বপ্নীল নিচে নামতেই টেবিলে বসতেই মা ও বোনের সাথে দেখা হয় স্বপ্নীলের। ছোট বোন সামিরা কলেজে যাওয়ার আগে ব্রেকফাস্ট করছিল। ভাইকে দেখে মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, গুড মর্নিং ভাইয়া। অফিস যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ। ও মা, তা কেন? বিয়ের পর বউকে রেখে এত তাড়াতাড়ি কেউ অফিস যায়? মাত্রই গলা ভেজানোর জন্য পানি মুখে নিয়েছিল স্বপ্নীল। বোনের এহেন কথায় পানি যেন গলায় আটকে গেল তার। সামান্য ভীষণ খেলো সে। সে সময় নিচে নামলো রাহিতা নিজেও। চেয়ারে বসার আগে স্বপ্নীলকে কাশতে দেখে আস্তে করে উঠে যেয়ে ওর পিঠে হাত বুলিয়ে দেখে স্বপ্নীল শান্ত হতেই তাকে ছেড়ে ধীর পায়ে ওর পাশে চেয়ারে বসে পড়ে সে। আর চোখে সবকিছু পর্যবেক্ষণ করেন দিলারা বেগম। রাহিতা তার কথার মর্যাদা রাখছে, স্বপ্নীলের যত্ন নিচ্ছে। বিষয়টা হৃদয় ছুঁয়ে যায় তার। মেয়েটার প্রতি অসীম ভালোবাসায় ভরে ওঠে মন। এদিকে নিজেকে সামলিয়ে বোনের দিকে চোখ পাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে স্বপ্নীল বলে ওঠে, তোকে এসব কথা কে শিখিয়েছে? কলেজে উঠতে না উঠতেই দেখি পেকে গেছিস। বড় ভাই হই আমি তোর, বেয়াদব। ভাইয়ের থেকে ধমক খেয়ে ভয়ে আর মুখ দিয়ে কথা বের হয় না সামিরার। আর কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে খেয়ে যায় সে। তার ভাই আগে এরকম ছিল না, ইদানিং একটু বেশি রাগ দেখায়। সব ওই আনিকার দোষ। ওর যাওয়ার পর থেকে তার ভাইয়ের এমন বাজে পরিবর্তন। মনে মনে এসব ভেবে ক্ষান্ত হয় সামিরা। তবুও নতুন ভাবের প্রতি তার ভালোবাসা জন্মে। রাহিতাকে আগে থেকেই ভালো লাগতো তার। ওদের বাসায় গেলে দুজনে বান্ধবীর মতো গল্প করত। আর সে কিনা এভাবে তার ভাইয়ের বউ হয়ে যাবে তা কখনো স্বপ্নেও ভাবেনি সামিরা। তাই রাহিতাকে নিজের ভাবি হিসেবে বেজায় খুশি সে। পরিবেশ কিছুটা নীরব হতেই হঠাৎ দিলারা বেগম বলে ওঠেন, আজ কেন অফিস যাচ্ছিস তুই? বলেছিলাম না কয়দিন অফিস না যেতে? এভাবে বললেই তো হয় না মা। আমার অবর্তমানে সবকিছু কিভাবে চলছে, কর্মচারীরা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা জানা আমার কর্তব্য। নিজে গিয়ে সবকিছু দেখে না আসা পর্যন্ত আমি শান্তি পাবো না। তাই বাধা দিও না আমায়। আমি জানি বাবা তোর যাওয়া জরুরি, তাই মানা করছি না তোকে। শুধু এজন্যই বলছিলাম যে বিয়ানটা ফোন দিয়েছিল আমায় সকালে, দুপুরে দাওয়াত দিয়েছেন তাদের বাসায়। আমাদের সাথে নতুন জামাই হিসেবে তো তোকেও যেতে হবে। সব বুঝেছি মা, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। কারণটা তুমিও জানো। আলগোছে কথাগুলো বলে ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছাড়ল স্বপ্নীল। ভালো লাগছে না তার কোনো কিছু। এরই মাঝে সামিরা ব্রেকফাস্ট শেষ করে হাত ধোয়ার জন্য উঠে যেতেই ওর মা বলে ওঠেন, দেখ বাবা, আমি জানি তোর হয়তো এখন কিছুটা অস্বস্তি লাগবে ওখানে যেতে, কিন্তু তোর মনে রাখতে হবে তুই এখন বিবাহিত। আমি তোকে যেভাবেই রাজি করাই না কেন, তুই কিন্তু নিজ মুখে সজ্ঞানে রাহিকে কবুল বলে নিজের বউ হিসেবে স্বীকার করেছিস। তাই মেয়েটা এখন তোর দায়িত্ব। একই সাথে ওর বাড়ির প্রতিও তোর কিছু দায়িত্ব আছে না বাবা? মায়ের কথায় একবার পাশ ফিরে রাহিতার দিকে তাকালো স্বপ্নীল। সেও একইভাবে ওর মায়ের দিকে তাকিয়ে। এরই মাঝে দিলারা বেগমের একটা কথা বারবার মাথায় ঘুরপাক খেতে লাগলো স্বপ্নীলের। তুই নিজ মুখে সজ্ঞানে ওকে নিজের বউরূপে কবুল করেছিস, এটা অস্বীকার করার উপায় নেই। কি এমন ছিল সে কথায় কে জানে। আনমনেই মাথা নাড়িয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল স্বপ্নীল। মাকে জিজ্ঞেস করলো, কখন যেতে হবে? দুপুরেই, একটু আগেই যাবনি না হয়? খাওয়ার সময় গেলে কেমন দেখায়? তুই অফিস যেয়ে যত দ্রুত পারিস তাড়াতাড়ি চলে আসিস, কেমন? আচ্ছা মা, আসি তাহলে। রাহিতা সবকিছু চেয়ে চেয়ে দেখলো শুধু। যদিও সে এখানেই বসেছিল, তবুও কি ওকে একবার বলে চলে যাওয়া যেত না? নাকি স্বপ্নীল ওকে বলে যাওয়ার প্রয়োজনটুকুও মনে করলো না। রাহিতার মুখ দেখে শাশুড়ি যেন সব বুঝে গেলেন। চেয়ার থেকে উঠে ওর কাছে এসে মাথায় হাত রেখে বললেন, মন খারাপ? তোকে বলে যায়নি দেখে? বিনিময়ে ব্যথিত নয়নে মেয়েটা নিরুত্তর চেয়ে রইল শুধু। দিলারা বেগম শ্বাস দিয়ে বললেন, আজ তোকে বলে যায়নি দেখে মন খারাপ করছিস? এরপর একদিন দেখবি তোকে না বলে কোথাও যেতেও পারছে না স্বপ্নীল। আমি জানি সেই দিন আসবে, শীঘ্রই আসবে। তুই শুধু একটু ধৈর্য ধর, হতাশ হোস না। ওর মাঝে পরিবর্তনের বীজ রোপণ হয়ে গেছে। তুই শুধু একটু একটু করে তোর ভালোবাসার পানি দে। এরপর স্বপ্নীলের ভালোবাসার ফল শীঘ্রই ভোগ করবি তুই। তার কথায় রাহিতা কি বলবে ভেবে পেল না। এখন মিথ্যে আশ্বাস বাসা বাঁধতে চায় না মনে।
সবকিছু কেমন যেন দায়সারা লাগছে তার কাছে। তবুও কিছু বলতে যাবে, এরই মাঝে সামিরা আসে সেখানে। তাদের দুজনকে দেখে একগাল হেসে বলে, একা একা কি গল্প হচ্ছে শাশুড়ি বৌমার? আমাকেও একটু বলো কেউ। তোর না কলেজের সময় পার হয়ে যাচ্ছে, স্বপ্নিল বাইরে অপেক্ষা করছে, তোকে ড্রপ করে দেবে, জলদি যা। ওকে তাড়া দিয়ে বলে উঠলেন দিলারা বেগম। দ্রুত পায়ে দরজায় যেতে যেতে সামিরার আওয়াজ, ভালো কথা মনে করে দিয়েছো মা। তোমার ছেলে যে মেজাজ হয়েছে আজকাল, দেখা যাবে এখন না গেলে আমার রেখেই চলে যাবে ভাই। সামিরা চলে যেতেই মুখ খোলে রাহিতা। কণ্ঠ স্বাভাবিক করে শাশুড়িকে বলে, রুমে যাই মা, আম্মু ফোন দিয়েছিল একটু আগে। রুমে যাওয়ার আগেই কেটে যাওয়ায় ধরতে পারিনি। আমি কল ব্যাক করে কথা বলবো এখন। হ্যাঁ অবশ্যই রাহি, জলদি যা। আর বেয়ানকে বলে দিস তার জামাইও যাচ্ছে আমাদের সাথে। ওনার কথায় মাথা নেড়ে রুমের উদ্দেশ্যে প্রস্থান করে রাহিতা। দিন আরম্ভের ব্যস্ততায় সবাই চলে যায় যে যার কাজে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছিল রাহিতা। পেছনেই বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নিল। না মেয়েটা নিয়ে যে জলদি রেডি হচ্ছে, না আয়নার সামনে থেকে সরে ওকে রেডি হতে দিচ্ছে। কিন্তু রাহিতা যে চাইলেও তাড়াতাড়ি করতে পারছে না, সেটা স্বপ্নিলকে বুঝাবে কে? জামদানির নতুন শাড়ি হওয়ায় কুচির অংশ এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। এদিকে ওদের বের হওয়ার সময় হয়ে এলো বটে। অতিষ্ঠ হয়ে শেষমেশ স্বপ্নিল বাহু টেনে ওকে সরিয়ে দিল ড্রেসিং টেবিলের সামনে থেকে। হঠাৎ এমনটা হওয়ায় দুঃখ পেল রাহিতা। একে তো কুচি ঠিক করতে পারছে না, তার মধ্যে না দেখে সে কিভাবে শাড়ি পরবে এখন। চোখে মুখে আধার নামিয়ে শাশুড়ির রুমের দিকে যেতে ধরতেই তার পথ রুখে দাঁড়ায় স্বপ্নিল। এতক্ষণে চোখ তুলে ওর দিকে তাকাতেই সে চুপচাপ নিচে বসে পড়ে হাঁটু গেড়ে। যতক্ষণে বিস্ময় রেশ কাটিয়ে উঠছিল, ততক্ষণে স্বপ্নিলের আওয়াজে হুঁশ ফিরে আসে ওর। ভালো করে ধরে থাকো গুচি, নড়বে না একদম। গলায় আটকে যাওয়া শ্বাসরোধ করে কোনো মতে হাতে কুচি ধরে দাঁড়িয়েছিল রাহিতা। স্বপ্নিল মনোযোগ দিয়ে ওর শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। এ বিস্ময়ের যেন রেশ কাটিয়ে উঠতেই পারছে না সে। এখন সে কেউ এলে স্বপ্নিলকে দেখলে ভাববে ওদের মাঝে স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান। এই মুহূর্তে স্বপ্নিলকে নিজের অজান্তেই পুরো দস্তর স্বামীর মতো আচরণ করছে। তাকে সে জানে, নিজের ভাবনায় নিজেই শিউরে ওঠে রাহিতা। খানিক বাদেই ওর ভাবনা চিন্তার মাঝে কেউ কাজ শেষ করে ওর হাতের কুচি ঠিকভাবে ধরিয়ে দিয়ে স্বপ্নিল বলল, এইটুকু কাজ ঠিকমতো করতে পারো না, নিজেরও সময় নষ্ট করলে সাথে আমারও। ভালোভাবে শাড়ি পরতে না পারলে মায়ের কাছে যেতে। আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলে কেন? মেয়ে মানুষ মানেই ভেজাল, যত সব। গটগট করে এসব কথা বলে এক মনে আয়নায় তাকিয়ে ব্রাশ দিয়ে নিজের চুল আঁচড়াতে লাগলো স্বপ্নিল। ওর কথাবার্তায় ততক্ষণে কিছুটা স্বাভাবিক হয়েছে রাহিতা। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে আচমকা বলে উঠল, শুনুন, একটা কথা বলার ছিল। হুম? আয়নায় তাকিয়ে এক ধ্যানে নিজ কাজ করতে করতেই জবাব দিল স্বপ্নিল। কোনরূপ ভনিতা ছাড়াই রাহিতা বলল, আমার মা বাবার সামনে আমার সাথে স্বাভাবিক আচরণ করবেন প্লিজ। এমন কিছু বলবেন না যেন তাদের মনে হয় আমাদের মাঝে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক নেই। এই অনুরোধটা রাখবেন প্লিজ। আচমকা রাহিতার এমন প্রশ্নে পিছন ভরে স্বপ্নিল। এভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকায় কিছুটা অস্বস্তিতে পড়ে মেয়েটা। কিন্তু ও পুনরায় কিছু বলার আগেই পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে স্বপ্নিলের উত্তর, তুমি না বললেও আমি ওখানে যেয়ে এমন কিছু বলতাম না। তাদের সাথে ভালো আচরণই করতাম, কারণ তাদের তো কোনো দোষ নেই এখানে। তারা তো কিছু জানেই না, তাই এটা আমায় বলার প্রয়োজন নেই। এতটুকু কমন সেন্স আছে আমার মাঝে, বুঝেছো? স্বপ্নিলের কথায় মনে মনে স্বস্তি পেলেও একটি কথা শুনে প্রশ্ন না করে পারে না সে। মুখ ফুসকে অবশেষে বলেই ফেলে, তাহলে তো আমার ক্ষেত্রেও বিষয়টা এরকমই, তাই না? আমিও তো কিছুই জানতাম না, আমারও তো কোনো দোষ নেই। তবে কেন আমার সাথে আপনার এত ঠান্ডা আচরণ? মাত্র পাঞ্জাবির বোতাম লাগানো শেষ করতেই এহেন প্রশ্নের সম্মুখীন হয়ে কিছুটা থমকে যায় স্বপ্নিল। এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর সামনে দাঁড়িয়ে থাকা জলজলে চোখের রাহিতার দিকে। এ চোখের ভাষা অস্পষ্ট, যেন অনেক কিছুর জবাব চাইছে স্বপ্নিলের কাছে, নিজেদের অধিকার চাইছে তার থেকে। কিছুক্ষণ সে মায়াবী চোখে তাকিয়ে
পলক সরিয়ে নেয় স্বপ্নিল। এ কেমন যন্ত্রণায় পড়ল সে। বেশ কিছুক্ষণ হলো পরিবেশ নীরব। কিছুক্ষণ আগেই রাহিতার করা প্রশ্নটির কোনো সঠিক জবাব দিতে সক্ষম হওয়ায় স্বপ্নিল আপাতত নিরুত্তর থাকাই বেছে নিয়েছে। এ দুদিনে তার থেকে এরূপ প্রতিক্রিয়ায় অভ্যস্ত হওয়ায় রাহিতা মনক্ষুণ্ণ হলেও এবার সেটাকে বিশেষ পাত্তা দিল না, বরং এক পলকে স্বপ্নিলের দিকে চেয়ে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, জবাব দিতে হবে না, এখন নিচে চলুন, মা অপেক্ষা করছেন। এবার মাথা নাড়িয়ে তাতে সায় দিয়ে ওর পিছু পিছু নিচে নামলো স্বপ্নিল। মুখে প্রকাশ না করলেও মনে মনে তাকে উত্তর দিতে জোর না করায় রাহিতার প্রতি কৃতজ্ঞ হলো সে। মেয়েটাকে বিয়ের আগে বেশ চঞ্চল বলেই জানতো সে, অথচ সেই মেয়েটাই তার সাথে বিয়ের পর তার প্রতি এত ধৈর্যশীল আচরণ কিভাবে করছে তা ইদানিং বেশ ভাবাচ্ছে স্বপ্নিলকে। নিচে দাঁড়িয়ে